আজ আমরা একটা দারুণ প্রাচীন আর বেশ রহস্যময় একটা বই নিয়ে কথা বলবো। বিজ্ঞান ভৈরবতন্ত্র। হুম। এটা তো আসলে ভগবান শিব আর দেবী পার্বতীর মধ্যে একটা কথা, একটা আলোচনা, তাই না? হুম। যেখানে চেতনাকে জানার বা বলা ভাল অনুভব করার ১১২টা তর্কা বলা আছে। একদম ঠিক। আর এই বইটার অসাধারণত্ব হল এর পদ্ধতিগুলো কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম বা ধরুন কোনো রিচুয়ালের উপর নির্ভর করে না। আচ্ছা। এগুলো আসলে মানুষের মন, মানুষের চেতনা, এগুলোর যে স্বাভাবিক নিয়ম তার উপর ভিত্তি করে তৈরি। তো যে কেউ যে কোনো সংস্কৃতির মানুষ এটা চেষ্টা করতে পারে। ইন্টারেস্টিং। আমাদের কাছে তো বইটার কিছু অংশ আছে। তো আজকের আলোচনায় আমরা ভাবছি এর থেকে একটা বা দুটো কৌশল নিয়ে একটু গভীরে যাব। বুঝার চেষ্টা করব যে এই সহজ কিন্তু শক্তিশালী উপায়গুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, নিশ্চয়ই। শুরু করি তাহলে একটা বেশ পরিচিত কৌশল দিয়ে, যেটা ৩১ নম্বর শ্লোকে আছে। এই যে ভ্রু মধ্যে মনোযোগ রাখা, অনেকে তো এটাকে তৃতীয় নেত্র বা আজ্ঞাচক্রের জায়গাও বলেন। হ্যাঁ, হ্যাঁ। এটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। দেখুন, যোগ আর তন্ত্রশাস্ত্রে এই দুটো ভুরুর মাঝখানে জায়গাটা আজ্ঞাচক্র, এটাকে চেতনার একটা খুব পাওয়ারফুল সেন্টার বা সুইচ বোর্ডের মতো ধরা হয়। সুইচ বোর্ড, বাহ! হ্যাঁ। বিজ্ঞানু ভৈরবতন্ত্র বলছে এখানে খুব আলতো করে, কোনো রকম চাপ না দিয়ে জাস্ট মনোযোগটা বা ধারণাটা রাখলে মনের যে অস্থিরতা সেটা আস্তে আস্তে কমে আসে। একটা ইস, একটা ভেতরে স্থিরতা তৈরি হয়, স্বচ্ছতা আসে। তার শুধু মনোযোগের ফোকাসটা চেঞ্জ করেই মনের অবস্থা বদলে ফেলা যায়। কিন্তু মানে কেন ঠিক এই জায়গাটা? এর কি কোনো বিশেষ কারণ আছে? বইতে কিছু বলা আছে? বইতে যেভাবে বলা আছে, এই বিন্দুটা যেন দ্বৈততার ঊর্ধ্বে ওঠার একটা গেটওয়ে। আমাদের সাধারণ চেতনা তো কি বাইরের জিনিস বা শরীরের নানা জায়গায় ছড়িয়ে থাকে। হুম, ঠিক। যখন মনোযোগটাকে এখানে আনা হয়, এই আজ্ঞাচক্রে, তখন এনার্জিটা কনসেন্ট্রেটেড হয়। বইতে আছে যে এটা অভ্যাস করতে করতে কেউ কেউ হয়তো একটা ভাইব্রেশন বা আলোর ঝলক আনি। ও! বা খুব গভীর একটা শান্তির অনুভব করতে পারেন। এটা আসলে মনকে তার যে স্বাভাবিক ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থা, সেখান থেকে টেনে এনে একটা কেন্দ্রে ফোকাস করার চেষ্টা। বেশ আকর্ষণীয় লাগছে শুনতে। জোর করে কিচ্ছু করতে হচ্ছে না, আলতোভাবে মনোযোগটা ধরে রাখা। এই তো। আচ্ছা, এই বইতে কি শুধু এইরকম নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করার কথাই আছে, নাকি অন্য ধরনের মেথডও আছে? এখানেই তো বিজ্ঞান ভৈরবতন্ত্রের মজাটা। অনেক রকমের পদ্ধতি আছে। ধরুন, কিছু কৌশল আছে যা পুরোপুরি শ্বাসের ওপর নির্ভর করে। শ্বাস? কিভাবে? হ্যাঁ, যেমন একটা কৌশলে বলা হয়েছে, শ্বাস যখন আমরা নিই আর ছাড়ি, তার মাঝখানে যে ছোট্ট একটা গ্যাপ থাকে, একটা শূন্যস্থান, আচ্ছা, হ্যাঁ, থাকে তো। সেই গ্যাপটার উপর মনোযোগ দিতে। যখন মন ওই শূন্যতায় স্থির হয়, তখন চিন্তাগুলো নাকি থেমে যায় আর একটা গভীর নিস্তব্ধতা অনুভব করা যায়। শ্বাসের মতো একটা অটোমেটিক প্রসেসকে ব্যবহার করে চেতনার গভীরে যাওয়া, এটা তো সত্যি খুব অ্যাক্সেসিবল মনে হচ্ছে। আর আর অন্য কোনো উদাহরণ? আরও আছে, কিছু টেকনিক আছে সাউন্ড বা ধ্বনির ওপর। ধরুন, বাইরে থেকে আসা কোনো একটা একটানা শব্দ, যেমন ঝর্ণার আওয়াজ বা ঘণ্টার ধ্বনি, সেটা শুনতে শুনতে এমনভাবে ডুবে যাওয়া যে একসময় কে শুনছে আর কি শুনছে সেই ভেদটা থাকে না। বাহ! অথবা নিজের ভেতরের যে সূক্ষ্ম আওয়াজ, যেটাকে অনাহাত নাদ বলে, সেটার দিকে মন দেওয়া। আসল আইডিয়াটা হলো, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমেই যে অভিজ্ঞতা হচ্ছে, সেটাকেই ব্যবহার করে ইন্দ্রিয়ের পারে চলে যাওয়া। তার এই মনোযোগের বিন্দু, শ্বাস-প্রশ্বাস, শব্দ, এই সবকিছুই আসলে এক একটা টুল বা দরজা, জি, যার মাধ্যমে আমরা ভেতরের স্থিরতা বা একটা উচ্চতর চেতনার স্বাদ পেতে পারি। একদম, একদম তাই। আর বিভিন্ন কৌশল বিভিন্ন ধরনের মানুষের জন্য। যার যেমন মানসিক গঠন বা টেম্পারামেন্ট, কিন্তু লক্ষ্যটা একই, মনকে এই মুহূর্তে বর্তমানে স্থির করা আর সাধারণ চিন্তার যে জাল, তা থেকে বেরিয়ে আসা। এই অভ্যাসগুলো করলে বইটাতে যেমন বলা আছে, কুণ্ডলিনীর শক্তি জেগে ওঠার সম্ভাবনা থাকে ওহ, আচ্ছা। এবং অভ্যাসকারী গভীর আনন্দ, পরমানন্দ, সেই অনুভূতি পেতে পারেন। তাহলে মূল কথা যেটা দাঁড়াচ্ছে, আমাদের মন বা চেতনাকে নিয়ন্ত্রণ বা উন্নত করার জন্য খুব জটিল ফিলসফি বা রিচুয়ালের দরকার নেই। বরং নিজের শরীর, নিজের শ্বাস বা সাধারণ অনুভূতিগুলোকেই যদি সচেতনভাবে কাজে লাগাই, তাতেই গভীর পরিবর্তন আসতে পারে। ঠিক ধরেছেন।
আজকের দিনে যখন আমাদের জীবন এত দ্রুত, মন সারাক্ষণ বাইরের দিকে ছুটছে, এই সহজ কিন্তু শক্তিশালী টেকনিকগুলো আমাদের ভেতরের শান্তি খুঁজে পেতে আর নিজেকে আরও ভালোভাবে বুঝতে দারুণ সাহায্য করতে পারে। এগুলো শুধু স্ট্রেস কমায় না, চেতনার নতুন দিক খুলে দিতে পারে। সত্যি ভাবার মতো। এই বইতে নাকি এরকম ১১২টা পথের কথা আছে? আমরা তো মাত্র কয়েকটা নিয়ে কথা বললাম। মানে যদি শুধু মনোযোগ, শ্বাস বা শব্দের মতো সাধারণ জিনিস ব্যবহার করেই চেতনার এত গভীরে যাওয়া যায়, তাহলে বাকি কৌশলগুলো জানি না আমাদের ভেতরের আরও কত অজানা সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এটা নিঃসন্দেহে আরও জানার আগ্রহ জাগিয়ে তোলে।